আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় পার্টির চেয়ারপারসন জি.এম. কাদের, এই দুই কাদের সাহেব এখন পরস্পর মুখোমুখি অবস্থান করছেন এবং তারা যেসব নিজেদের বক্তব্যকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থান করছেন, সেই বক্তব্যগুলো যে কতটা নির্লজ্জ তাদের নিজেদের জন্যই সে কথাও মোটামুটি আমরা জানি। বিষয়টি হচ্ছে যে গত শনিবার জাতীয় পার্টির চেয়ারপারসন জি.এম. কাদের একটি অনুষ্ঠানে তিনি বলেছেন যে বিদেশি তিনটি বড় শক্তি নির্বাচনকে সফল করতে চেয়েছে, আরো কিছু শক্তিধর রাষ্ট্র সরকারকে জোরালো সমর্থন দিচ্ছিল 7 জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে। তিনি সেই একই বক্তব্যে একই অনুষ্ঠানে বলেছেন যে 17 তারিখ অর্থাৎ 17 ডিসেম্বর 7 জানুয়ারি নির্বাচনের আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি এমন একটা ঘোষণা দিতে চেয়েছিলেন যে নির্বাচন জাতীয় পার্টি যাবে না। তবে পরোক্ষ এবং প্রত্যক্ষ চাপে তিনি তার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন। তিনি এই কথাও বলেছেন যে প্রত্যক্ষ চাপের কথা তিনি প্রকাশ করবেন না, তবে পরোক্ষ যে চাপটি ছিল তা হচ্ছে জি.এম. কাদের নির্বাচনে না এলেও জাতীয় পার্টি ঠিক নির্বাচনে আসবে, অর্থাৎ যেভাবে জাতীয় পার্টিকে নির্বাচনে আনা হবে এমন একটি ভয় তাকে দেখানো হয়েছিল। যদিও এটিও কাদের পক্ষ থেকে বলা হয়েছিল, সেটিও তিনি প্রকাশ করেননি। এটা তিনি এভাবে বলে যাচ্ছেন। তার প্রত্যুত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বললেন, রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন, নির্বাচনে আওয়ামী লীগ বিদেশি শক্তির প্রভাব অনুভব করেনি, জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে নিয়ে আসা হয়েছে এমন মন্তব্য জি.এম. কাদের করেছেন। কে কাকে হুমকি দিয়েছে? তাদের জন্ম তো বন্দুকের নলের মুখে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি। তিনি কোন কারণে কার চাপে নির্বাচনে এসেছেন তা পরিষ্কার করতে হবে, এটাও এক ধরনের হুমকি দিয়েছেন ওবায়দুল কাদের জি.এম. কাদের। এখন আমরা নিজেরাই প্রশ্ন করতে পারি, ওবায়দুল কাদের যে মন্তব্যই করুন না কেন, যেভাবেই করেন না কেন, জি.এম. কাদের পারলে এখন তার চ্যালেঞ্জটি গ্রহণ করুন তো, দেখি কেমন পারেন। ওবায়দুল কাদের তো ওপেন বললেন যে কার চাপে তারা নির্বাচনে এসেছিল। এই যে জি.এম. কাদের, এই ব্যক্তিটিকে আমার কাছে সাবেক স্বৈরশাসক জাতীয় পার্টির সাবেক চেয়ারপারসন জেনারেল এরশাদ সাহেবের চেয়েও জঘন্যতম নির্লজ্জ মনে হয় এবং তাকে মনে হয় যে আরো বেশি আত্মকেন্দ্রিক। এই ব্যক্তিটি প্রথম থেকে বলে আসছেন যে তিনি চাপের মুখে নির্বাচনে এসেছেন। কেমন ধরনের চাপ সে তো আমরা নিশ্চয়ই জানি, অনেকেরই মনে আছে। প্রত্যাহারের শেষ দিনে যখন নিশ্চিত করা হলো তার স্ত্রী শরীফা কাদেরের আসন ঢাকা থেকে, সেই আসনটি আওয়ামী লীগ কোনো প্রার্থী দিচ্ছে না, তখন তিনি শেষ মুহূর্তের সিদ্ধান্ত নিলেন নির্বাচনে যাওয়ার। তবে চাপ তো ছিলই, এ কথাও আমরা জানি। এবং সেই দিন জাতীয় পার্টির কার্যালয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে তুমুল ভিড়, বড় বড় কর্মকর্তাদের সেখানে আনাগোনা, এগুলো আমরা জানি। তবে তিনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোনোভাবেই কারা চাপ দিচ্ছিল সেগুলো প্রকাশ করেন না। কেন করেন না? এখনো ভয়। কি জন্য ভয়? কি কারণে ভয়? এতটা নপুংসকতা কি কারণে? আবার ওবায়দুল কাদের যে কথাগুলো বললেন যে বিদেশি কোনো শক্তির প্রভাব আওয়ামী লীগ অনুভব করেনি, বিদেশি শক্তির প্রভাবে আচ্ছাদিত হয়ে যে নির্বাচনটা পার করতে পেরেছেন, সে তো ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের আরো অনেক মন্ত্রী, আরো অনেক নেতা তারা অকপটে বলেছেন যে ভারত আমাদের পাশে ছিল, ভারত না থাকলে বাংলাদেশের গণতন্ত্র বিচ্ছিন্ন হতে, কি সব কথাবার্তা বলেছেন। তাদের কথাবার্তার মধ্যে দিয়ে তো প্রমাণিত যে ভারত, চীন, রাশিয়া কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছে। এগুলো তার লোকচরে কিছু নেই। এই জন্য বলছিলাম যে তাদের বক্তব্য কতটা নির্লজ্জ, তাদের ব্যক্তিত্বে এই বক্তব্যগুলো দিতে কতটা সহজ, সেটাই আমরা বারবার টের পাচ্ছি। জি.এম. কাদের তার বক্তব্যে আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম, তৃণমূলের দাবি উপেক্ষা করেই তো নির্বাচনে আসা হয়েছিল এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে কি হয়েছিল সেগুলো আমরা জানি। নির্বাচনের আগে একে একে জাতীয় পার্টির প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করছিলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছিলেন। আর যে অদ্ভুত মন্তব্যটা করলেন সেটি হচ্ছে, আমি বুঝতে পেরেছিলাম বিএনপি আন্দোলনে সফল হবে না। উনি বুঝতে পেরেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। কতটা মেরুদণ্ডহীন হলে একটা মানুষ, কতটা ব্যক্তিত্বহীন হলে একটা দলের কাণ্ডারি, দলের চেয়ারপারসন, তিনি কতটা বেহায়ার মতো এই ধরনের মন্তব্য করতে পারেন। তারা নাকি প্রধান বিরোধী দল জাতীয় সংসদে, আগেও ছিল, এখনো আছে, 7-8টা আসন থাকে, 10টা আসন, তাও আমাদের ভালো করে মনে নেই, মনে রাখারও কোনো প্রয়োজন নেই। এই দলটা আসলে কোনো দলের পর্যায়ে পড়ে না। যাই হোক, তিনি বিএনপি আন্দোলনের আশায় তাকিয়েছিলেন। তাহলে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির কি ভূমিকা ছিল?
সবাই সবকিছু করবে, তাদেরকে মুখে তুলে খাইয়ে দিতে হবে, আর তারা শুধু হজম করবে, বিষয়টি এরকম। আরেকটি বিষয় আমার এই এপিসোডে উল্লেখ না করলেই নয়, যেহেতু ওবায়দুল কাদেরের বক্তব্য এই আলোচনায় এনেছি রোববারের একটি অনুষ্ঠান যে সব বক্তব্য ছিলেন, সেখানে তিনি অন্য একটি বিষয়ে কথা বলেছেন। তা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি মন্তব্য করেছেন বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশ যেভাবে অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তাতে তিনি লজ্জিত। পাকিস্তানের পার্সপেক্টিভে তিনি বলেছেন, যেহেতু এই বাংলাদেশ একবার পূর্ব পাকিস্তান ছিল, সমগ্র পাকিস্তানের অংশ ছিল। এটা সত্য, এই কথা সত্য যে বাংলাদেশ অনেক অনেক দিক দিয়ে এগিয়েছে গত 50 বছরে, অনেক ক্ষেত্রে অবশ্যই পিছিয়ে আছে, কিন্তু অর্থনৈতিকভাবে যে এগিয়েছে কিংবা স্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট হয়েছে পাকিস্তানের তুলনায় অনেক বেশি, সেই কথাটি তিনি অকপটে স্বীকার করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের দিকে তাকিয়ে আমি এখন লজ্জিত। সেই কথাটি ঠিক করে ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপির উদ্দেশ্যে বলেছেন যে বিএনপি চোখে কালো চশমা দিয়ে আছে, তারা চোখে কিছু দেখতে পায় না, বাংলাদেশের উন্নয়ন তারা দেখতে না পেলেও পাকিস্তান ঠিকই দেখেছে। কেন এক্ষেত্রে পাকিস্তানের উদাহরণ টানতে হবে? এখন বিষয়টা পক্ষে এসেছে, তাই তো? এর আগে যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে কোনো তুলনা চলে না, পাকিস্তানের কোনো এক্সাম্পল বাংলাদেশের ক্ষেত্রে আনা যাবে না, হুঙ্কার ছেড়েছেন অন্যান্য দলের প্রতি বা ব্যক্তি বিশেষের প্রতি। এখন পাকিস্তানের কথা গত 2-3 দিন ধরে মুখে বলতে বলতে ফেনা তুলে দিয়েছেন। আর পাকিস্তানের চেয়ে কি আমরা আসলে সব ক্ষেত্রে এগিয়েছি? মূল যে জায়গাগুলো, আমি যদি কয়েকটি এক্সাম্পল দিই, অনেক ক্ষেত্রে পিছিয়ে তো আছেই, যদি কয়েকটি যে কটি বিষয় আমার এই মুহূর্তে মনে পড়ছে, যে তার মধ্যে বৈজ্ঞানিক গবেষণায় কোথায় আছি আমরা? বৈজ্ঞানিক গবেষণাতে পাকিস্তানের চেয়ে আমরা অনেক অনেক পিছিয়ে আছি। আন্তর্জাতিকভাবে যুক্তরাজ্যের বিজ্ঞান বিষয়ক যে জার্নাল, আন্তর্জাতিক জার্নাল নেচার 2022 সালে যে রিপোর্টটি প্রকাশ করেছিল ফিজিক্যাল সায়েন্সের উপরে, ভৌত বিজ্ঞান বিষয়ক গবেষণায় বৈশ্বিক র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান যেখানে 102তম, সেখানে পাকিস্তানের অবস্থান 39তম। অর্থাৎ বাংলাদেশের চেয়ে কত এগিয়ে আছে পাকিস্তান। শুধু পাকিস্তান নয়, শ্রীলঙ্কা 86তম, নেপাল 91তম, আর সেখানে বাংলাদেশ হচ্ছে 102তম। শুধু এটিই নয়, যুক্তরাজ্য ভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস র্যাঙ্কিং এ বাংলাদেশের 3টি বিশ্ববিদ্যালয় রয়েছে, অথচ যেখানে পাকিস্তানের রয়েছে 14টি বিশ্ববিদ্যালয়, ভারতের রয়েছে 45টি বিশ্ববিদ্যালয়। পাকিস্তানের উদাহরণ এক্ষেত্রে খুব মজা লাগছে, বিরোধী দলকে ঘায়েল করতে খুব বেশি সুবিধা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী মন্তব্য করেছে যে অর্থনৈতিকভাবে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে, এটা খুব ভালো লাগছে। আর অন্যান্য মৌলিক জায়গাগুলোতে যে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে, সে কথা তো উচ্চারণ করা হয় না। আরো একটা উদাহরণ দিই, যুক্তরাষ্ট্র ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের যে নতুন একটি রিপোর্ট গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি, সেই রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক স্বাধীনতা সূচকে মানুষের কথা বলার অধিকার, রাজনীতি করার অধিকার, সমাবেশ করার অধিকার, মুক্ত চিন্তার অধিকার, গণমাধ্যমের অধিকার, যে স্বাধীনতা সার্বিকভাবে, সেই স্বাধীনতা সূচকে 164টি দেশের মধ্যে বাংলাদেশ অবস্থান 141তম, অর্থাৎ প্রায় শেষ পর্যায়ের কাছাকাছি, তলানিতে। আর সেখানে পাকিস্তানের অবস্থান বাংলাদেশের চেয়ে অনেক আগে। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে যে কততম অবস্থানে পাকিস্তান রয়েছে, তবে বাংলাদেশের চেয়ে পাকিস্তান এক্ষেত্রে অনেক অনেক এগিয়ে। আমরা যদি এক্সাম্পল হিসেবে শুধুমাত্র গত নির্বাচনের কথা উদাহরণ হিসেবে নিয়ে আসি, পাকিস্তানের নির্বাচনে যেভাবে ইমরান খান কারাগারে বন্দী থাকা অবস্থাতে তার দল এবং দলের সমর্থকরা যে আন্দোলনটি গড়ে তুলল বিতর্কিত নির্বাচনের বিরুদ্ধে, তত্ত্বাবধায়ক সরকারের যে হঠকারী বিভিন্ন সিদ্ধান্ত, তার বিরুদ্ধে যে ভয়ঙ্কর রূপটি আমাদের সামনে উপস্থাপন করেছে, সেটি কি বিরোধী দলকে করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখানে? এবং তাদের যে নির্বাচনী প্রক্রিয়া যদিও বিতর্কিত, তারপরও বলছেন আমি যে শতভাগ স্বচ্ছ নির্বাচন হয়েছে। বিতর্কের মধ্য দিয়েও পাকিস্তানের নির্বাচনটি যতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, কারাগারে বন্দী থাকা অবস্থায় ইমরান খানের দল যেই বিস্ময়কর চিত্র আমাদের সামনে উপস্থাপন করেছে, সর্বাপেক্ষা আসন পেয়েছে সেখানকার সংসদ নির্বাচনে। যদিও শেহবাজ শরীফ মুসলিম লীগের তারা অন্য দলের সঙ্গে যোগ করে সরকার গঠন করেছে, বাংলাদেশে কি সেই সুযোগটি ছিল? শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের
প্রশংসা করা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ থেকে, সেটাই এখন লুফে নেওয়ার চেষ্টা করছেন ওবায়দুল কাদেররা। এগুলো আমাদের আসলে ওবায়দুল কাদের কিংবা জিএম কাদের শুধু নির্লজ্জতার বিষয় তা না, নির্লজ্জতা অবশ্যই আমাদের জন্যও বটে।